আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। ঢাকায় কেন সার্জিও গড় আর দীনেশ ত্রিবেদীর বৈঠক? সার্জিও গড় আর দীনেশ ত্রিবেদীর ঢাকায় বৈঠক যে কারণেই হোক, এইটা যে তারেক রহমানের সরকারের জন্য নানান দিক থেকে বড় বিপদের খবর, সেটা কিন্তু বলা যায়। এবং এটা এই বৈঠক থেকে আমরা কি বুঝতে পারি, এটার কি এজেন্ডা থাকতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে খলিল সাহেব গতকাল সার্জিও গরের সাথে বৈঠক করার পরে তিনি একেবারে অত্যন্ত বিধ্বস্ত অবস্থায়, এবং তার পাশে আম, আহ, মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, এবং আরেক পাশে তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অতি বিখ্যাত হুমায়ুন কবিরকে নিয়ে প্রেস কনফারেন্স করেছেন। সেখানে তিনি অত্যন্ত বিধ্বস্ত ছিলেন, বিরক্ত ছিলেন, এবং তাকে দেখা গেল যে অনেক কষ্ট হচ্ছে উত্তর দিতে, এবং তিনি ঠিকমতো দিতে পারছিলেন না। এবং আমার মনে হচ্ছিল যে বেচারা খলিল সাহেব এত সাধনা করে চোরাই পথে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার, আসলে সে কোনো আরাম-আয়েশ করতে পারছে না। এবং আমি এ নিয়ে যেসব বক্তব্য দিয়েছি সেটা আপনারা জানেন। সার্জিও গড় সম্পর্কে এর মধ্যে আরো অনেক খবর বের হয়েছে, আরেকটা খবর বের হয়েছে এবং এটা নিয়ে অনেকে কথা বলেছেন, এবং এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি ফরেন মিনিস্টারের আয়োজন করা নৈশভোজ বা ডিনার স্কেপ করেছেন, ডিনারে তিনি আসেননি বা কিছু একটা। এবং এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। সাধারণত যে কোনো ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্টে আপনার অনেক কিছু হতে পারে, অনেক ঝগড়াঝাটি হতে পারে, ভেতরে ঝড় বয়ে যেতে পারে, যুদ্ধ লেগে যেতে পারে, সবকিছু হতে পারে, কিন্তু ডিনার তো স্কেপ করার কথা না। এটা সাধারণত পশ্চিমারা তো করেই না। এটা একটা ভদ্রতার লক্ষণ। অনেক খারাপ কিছু হলেও কিন্তু এটা করে না। তো সেই সত্ত্বেও যদি এটা ডিনার যদি সত্যি সত্যি স্কেপ করে থাকে, এইটা তো তারেক রহমান খলিলের জন্য বোঝা যাচ্ছে যে ভীষণ কড়া বার্তা। এর অর্থ হলো যে খলিলের উপর অত্যন্ত অসন্তুষ্ট এই সার্জিও গড়। আমি আবার বলছি, আমি জানি না আসলে এরকম বাতিল করেছে কিনা, কিন্তু করে থাকলে এটা অত্যন্ত কড়া বার্তা। এবং এটা বাংলাদেশে এরকম, আর বাংলাদেশে না, পৃথিবীর খুব কম জায়গায় শোনা যায় যে এই ধরনের কি বলে, এই ধরনের আয়োজনে ডিনার স্কেপ কেউ করে না। যুদ্ধ লাগিয়ে দিতে পারে, কিন্তু ডিনার স্কেপ বা যে কোনো এগুলো স্কেপ করে না। আর বাতিল করছে, তার পক্ষে যুক্তি হলো যে খুবই স্বাভাবিক, উনি এসছেন যেই দিন সেই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রী, এই ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী ধরে নিচ্ছি যেহেতু বৈঠকটা পররাষ্ট্রমন্ত্রীর সাথে করেছেন, অর্থাৎ সার্জিও গরের কাউন্টার পার্ট। তিনি যেহেতু শুধু ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত না, তিনি আবার ইয়েও বটে, সেন্ট্রাল এবং দক্ষিণ এশিয়া বিষয়ক প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত বটে। তো তার জন্য একটা ডিনারের ফর্মাল আয়োজন থাকবে না, এটা তো হতেই পারে না, কোনোভাবেই হতে পারে না। ফলে স্কেপ করার ঘটনাটাই সত্য হওয়ার কথা। এবং এইটাও আমাদের খলিল সাহেবের জন্য, তারেক রহমানের জন্য অত্যন্ত দুঃসংবাদ। তারপরে দীনেশ ত্রিবেদীর সাথে যে বৈঠক হলো, সেটার আবার তারা যেটা করেছেন, এটা আমি দীনেশ ত্রিবেদী সাহেবের ইন্ডিয়ান হাই কমিশনে এবং সার্জিও গরের পার্সোনাল যে এক্স অ্যাকাউন্ট আছে, এগুলোতে গিয়ে দেখলাম দুই পক্ষ কেউ কিন্তু এটা কিছু বলেনি এই মিটিংটা সম্পর্কে। তবে এটা সম্পর্কে খবর বের হয়েছে, পত্রপত্রিকায় খবর বের হয়েছে, এবং বৈঠক যে হয়েছে সত্য। কিন্তু সিগনিফিকেন্সটা তাহলে কি? প্রথম সিগনিফিকেন্স হলো এটা কোনোভাবেই তারেক রহমান সরকারের জন্য আরামদায়ক না। তবে একটা জিনিস বলে রাখি, দুই পক্ষ যে কেউ প্রকাশ করলেন না, এটা হলো একটা দিক থেকে দেখা যেতে পারে যে দুই পক্ষই তারেক রহমানের সরকারকে সেভ করেছেন এই জায়গায়, মানে তারা নিজেরা এটা প্রকাশ করতে চাননি, অন্তত এতটুকু সম্মান করেছেন। বাট আরো সত্য কথা হলো যে আসলে বিশেষ করে দীনেশ ত্রিবেদী সাহেব বা সার্জিও গত, তারা তো এই অঞ্চলে বসবাস করেন। ফলে যারা হোস্ট, তাদেরকে কিছু কিছু জায়গায় সবাই সম্মান করে, সেরকম একটা সম্মান হতে পারে তারেক রহমানের সরকারের জন্য। এটা কোনো সুখবর নয় যে তারা শুধু এটা প্রকাশ করেন নাই, যেহেতু প্রকাশ হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা দেখলে যেটা আমরা সংক্ষেপে বলতে পারি যে দেখুন, 2024-এর জঙ্গি উত্থানের পর আসলে বাংলাদেশটাকে আর বাংলাদেশের হাতে রাখা হয় নাই।
এইটা পরিপূর্ণভাবে বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তারেক রহমান সাহেবকে আমি বহুবার বলেছি যে আপনি আপনি জীবন ফিরে পেয়েছেন। আপনি 21শে আগস্টের গ্রেনেড হামলার জন্য আপনাকে আদালতে যেতে হয়নি। আপনি আওয়ামী লীগের সাথে সন্ধি করুন, আওয়ামী লীগের থেকে আপনি আপনার প্রতিরক্ষা বা সুরক্ষা গ্রহণ করুন। উনি সেটা করেননি। যেটা না করলে যেটা হয় যে তাকে এখন নানান বিদেশি শক্তির হাতের মানে উনি ওনাকে নিয়েই খেলবে, খুবই স্বাভাবিক। যখন দেখবে যে একটা প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, একটা 2024-এর জঙ্গি কোয়ালিশন অর্থাৎ বাংলাদেশের 50% মানুষের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক ব্যবস্থাগুলোর অভ্যন্তরীণ ক্ষমতার বন্টন হিসাবে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন। ফলে এখানে সবসময় বিদেশিরা আসবে, কারণ বিদেশিরা জানে যে বাকি 50% কিন্তু তারেক রহমানের সাথে নাই। সেটাই কিন্তু এখন দেখা যাচ্ছে। এবং স্বয়ংক্রিয়ভাবে এটাও আপনি বুঝতে পারেন যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গিরা যেই অপবাদটা শেখ হাসিনার বিরুদ্ধে দিত, দেশ বিক্রি বলে, এবং সাধারণ মানুষ যেভাবে এই বিভ্রান্তির ফাঁদে পড়েছিল, তাদের উপর এটা একটা আল্লাহর গজব হিসাবে আমি দেখি ব্যক্তিগতভাবে। সবসময় বলছি যে এইটা বাংলাদেশের মানুষ, তারা যেহেতু অন্যায় করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একটা দেশ দরদি প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি করেছে, তাকে অসম্মান করেছে, সেইটার গজব হিসাবে কিন্তু নিষ্ঠুরতা করেছে। সবচেয়ে বড় কথা হলো নিষ্ঠুরতা করেছে। শেখ হাসিনা তো তার জীবন, তার যৌবন, তার তার একেবারে অল্প বয়সে তো তিনি 81 সালে শেখ হাসিনার বয়স কত? 81 সালে শেখ হাসিনার বয়স, উনি যদি 47 সালে জন্ম হয়, তাহলে দেখুন 38 বছর বয়সের একটা নারী, তার আগে থেকেও তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতি বোঝেন, জড়িত। পিতার, আমি তো বলি যে শেখ হাসিনা 78-79 বছর বয়সে জন্মের পর থেকেই তিনি কিন্তু রাজনীতির সাথে জড়িত, কিন্তু এসে 38 বছর বয়স থেকে জীবনের প্রতিটা মুহূর্ত সন্তানকে দেন নাই, স্বামীকে দেন নাই, হুম, পরিবারকে দেন নাই, কাউকে দেন নাই, দিয়েছেন এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের উন্নতি করেছেন। সেই রকম একটা প্রধানমন্ত্রীর সাথে নিষ্ঠুরতা করে যে দেশ বিক্রি করে দিয়েছে ইন্ডিয়ার কাছে, এটা দেখে দেখে এরা এরা যে অভিশাপ, মানে এটা আল্লাহর গজব ওরা নিয়ে আসছে না, সেইটা এখন ওদেরকে দেখতে হচ্ছে যে সার্জিও গড় এবং দীনেশ ত্রিবেদীরা ঢাকায় বৈঠক করছে। অবশ্য সার্জিও গড় এর আগেও একবার দীনেশ ত্রিবেদী সম্পর্কে ওনার যে সুসম্পর্ক রক্ষা করার কথা দীনেশ ত্রিবেদীর সাথে বা ভারতের সাথে, সেটার একটা তিনি নিদর্শন রেখেছিলেন দীনেশ ত্রিবেদী ঢাকায় আসার পরে বা রাষ্ট্রদূত নিয়োগ হওয়ার পরে। এটা প্রকাশ হওয়ার পর তিনি নিজেই একটা টুইট বার্তায় জানিয়েছিলেন যে তিনি সার্জিও গড়ের সাথে একসাথে কাজ করবেন। সেটার ধারাবাহিকতা হিসাবে দেখতে পারেন। কিন্তু যে জিনিসটা খেয়াল করতে হবে, একই ঘটনা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ঘটতো, তাহলে দেখতেন এই যে সাইবার সন্ত্রাসীগুলা ছিল তখনকার, এই যে কনক সারোয়ার, পিনাকি, ইলিয়াস, তারা কিন্তু এতক্ষণে, মানে 8, 10, 12 ঘন্টা, 16 ঘন্টা হয়ে গেছে এই বৈঠকের পরে, বাংলাদেশে তেমন কোনো কথা হচ্ছে না, তারা কিন্তু সারা বাংলাদেশকে রাস্তায় নামিয়ে নিত, যে হই হই রই রই, গেল 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 শেখ হাসিনা, কি মানে নানান ধরনের নিন্দা সূচক করতো। কিন্তু তারেক রহমান সাহেব অত্যন্ত সৌভাগ্যবান যে ওনার পেছনে আসলে কোনো সাইবার সন্ত্রাসী লেগে নাই। আমি অন্তত ব্যক্তিগতভাবে দেখি যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে, শেখ হাসিনার পক্ষে বা বাংলাদেশের পক্ষে যারা আজকে ইউটিউবে কথা বলেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, কারণ বাংলাদেশে তো মিডিয়া বলতে কিছু নেই, সেই মিডিয়ার কোনো বিশ্বাসযোগ্যতাও নাই, ফলে একমাত্র মিডিয়া হলো সোশ্যাল মিডিয়া, যেটাতে এখন আমি কথা বলছি। সেখানে কিন্তু কেউ কিন্তু তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো শত্রুতা করছে না, সবাই কিন্তু কেউ আছে তারেক রহমানের পক্ষে, কেউ আওয়ামী লীগের পক্ষে, কিন্তু সবাই তারেক রহমান সরকারের ভালো চায়। কত সৌভাগ্যবান না তারেক রহমান, শেখ হাসিনার বিপরীতে চিন্তা করলে যদি একই ঘটনা ঘটতো, তখন তো এরা সবাই কিন্তু একেবারে, কি আর বলবো, আপনারা জানেন ওরা কি না করতে পারে। এখন কিন্তু তারেক রহমান সরকারকে সবাই একমাত্র ওই পিনাকি ছাড়া কেউ কিন্তু তারেক রহমানের সরকারের বিরুদ্ধে কেউ কিছু বলে না আসলে। সবাই তারেক রহমানের ভালো চায়। আশা করি তারেক রহমান সাহেব সেটা বুঝতে পারবেন। আবার দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গড়ের বৈঠকের আগে আরেকটা খবর বেরিয়েছে যে বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন ইরান বিরোধী একটা সামরিক জোটে অংশগ্রহণ করেছে। এটা নিয়ে পরে কথা বলবো, এই ভিডিওতে এটা নিয়ে কথা বলার কিছু নাই। কিন্তু আমি ওই জিনিসটাই দেখতে চাই যে দীনেশ ত্রিবেদী আর সার্জিও গড়ের বৈঠকে তো তারা প্রকাশও করেনি, ফলে বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা জানা যায় না। তবে এটা অত্যন্ত স্পষ্ট যে
যেটা সবাই বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আহ, অবশ্যই অত্যন্ত ব্যথিত তারেক রহমানের উপর, কারণ তারেক রহমানের আম, চীনের সাথে তার যেসব প্রতিশ্রুতি বা চীন যেভাবে এগিয়ে এসছে ইকোনমিক ফিল্ডে, তারেক রহমানকে এগিয়ে এসে বলা যাবে না, মানে এগিয়ে আসার সুযোগ আছে, সেটা তারেক রহমানের জন্য তো একেবারে অত্যন্ত দরকার। মানে ব্লাড লাইন ওনার ওনার সরকারের মানে 2 4 6 মাস 1 বছর বেঁচে থাকার জন্য আসলে কোনো বিদেশি দেশের বা প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা দরকার। এই যে এত বড় একটা বাজেট ওনারা দিলেন, আসলে হয় কি রাষ্ট্র চালাতে আসলে আমি কি বলবো যে মানে যোগ্যতা অভিজ্ঞতা ছাড়া শুধু চমকের জোরে বা এইভাবে চলে এসে তো তারা বাজেটটাও আসলে ভুল করে দিয়েছেন কারণ আসলে মানুষের কাছে তো ভাবমূর্তি রক্ষা করা দরকার, সেই চেষ্টা কোনো উপায় তো নাই। কিন্তু দেখা গেছে যে ওই টাকার জন্য ওই বাজেট রক্ষা করার জন্য চীনকে দরকার বা কোনো বিদেশিকে দরকার। আবার একইভাবে 21-24 জঙ্গি উত্থানে তারেক রহমান যখন তাদের সহযোগী হয়েছিলেন, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু টাকা ঢেলেছে দেখেন, এটা বলতে আপনারা কেন লজ্জা পান জানি না, যে এই জিনিসটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন যে সুস্পষ্টভাবে যে $29 মিলিয়ন ইউএসএইড এর মাধ্যমে বাংলাদেশে গেছে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ করার জন্য। ল্যান্ডস্কেপ চেঞ্জ করা মানে কি, যে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য, তাই না? তখন তারেক রহমান যখন ওই কোয়ালিশনের অংশ ছিলেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন না তারে, মানে বাই ডিফল্ট দিয়েছেন, মুখে মুখে না দিলেও মার্কিন যুক্তরাষ্ট্র যা বলবে তাই করবে। সেই ধারাবাহিকতা ইউনুস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের লোক, খলিল মার্কিন যুক্তরাষ্ট্রের লোক, তারা কিন্তু সব করছেন ওইভাবে। তারেক রহমানকে তো মানুষের দিকেও তাকাতে হয়, তার দল বড়, তার দলের জনসমর্থন আছে, সেই জনসমর্থন যেই লোকগুলা তারেক রহমানের দলকে সমর্থন করে তারা তো পাড়া প্রতিবেশীর কাছে জবাবদিহি করতে হয়। সম্ভব এটা তো ইউনুসের কোনো বাধ্যবাধকতা ছিল না। ইউনুস তো বাংলাদেশের শিশুদের মেরে হাম 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 তুলে দিয়ে শিশুদের উপর জাপানি গিয়ে জাপানি শিশুদের সাথে মোলাকাত করে, ওইখানে খুনসুটি করে, আবার আমরা দেখলাম যে সে তাদের সাথে হ্যান্ডশেকও করে। তারেক রহমান সাহেব তো এটা পারবেন না। তার জনগণের কাছে মানে 50% তার যে মানে অভ্যন্তরীণ যে ক্ষমতার বন্টনের যে জনগণ, তাদের তো 30-40% আবার তারেক রহমানের সমর্থক, অন্তত তাদের কাছে তো তাকে জবাবদিহি করতে হয়। আর তাছাড়া আমরা অনেক আওয়ামী লীগের সমর্থকরা তো তারেক রহমানকে সমর্থন দিয়ে গেছিলাম ওই ইলেকশনে। আমি যদিও দেইনি ব্যক্তিগতভাবে, ওই ইলেকশনে আমার কোনোই আগ্রহ ছিল না, কিন্তু বাংলাদেশে যারা বসবাস করে সেসব আওয়ামী লীগার বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, তারা সবাই তারেক রহমান চেয়েছিল যে অন্তত তারেক রহমান সরকারে আসুক, সেইভাবে তিনি এসেছেন। এখন তো তার সমূহ বিপদ, এবং তিনি যে চীনের দিকে ঝুঁকলেও বিপদ, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তিনি পুরোপুরি ঝুঁকতে পারছেন না। টাকা টাকা দিতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাদ আছে, সাধ্য নাই। চীনের স্বাদের চেয়ে সাধ্য বেশি। মহা সমস্যা কিন্তু তারেক রহমানের। এবং তারেক রহমানের সরকারের যারা আসলে উপদেষ্টা বলবো, বা যারা তাকে পররাষ্ট্রনীতিতে কিছু বুদ্ধি দিতে পারেন, তারা কিন্তু বলছে যে আপনি সোজা গিয়ে চীনের কোলে বসে পড়েন, আর এইদিক সেদিক কিচ্ছু ভাববেন না। ভাবলে কি হবে, আপনি বিপদে পড়বেন, মহা বিপদে পড়বেন, আপনার সরকার আর টিকতে পারবে না। বলুন তো, এরকম উপদেশ যদি পায় তাহলে তারেক রহমানের মাথা ঠিক থাকে? ঠিক সেই অবস্থাটা হয়েছে, এবং সেটা ভবিষ্যতে আরো দেখা যাবে। আর তারেক রহমান সাহেব এগুলো ফেস করতে হলে তাকে আসলে অতি দ্রুত আওয়ামী লীগের সাথে সন্ধি স্থাপন করা উচিত। নতুবা যেটা ঘটবে, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হাতে চলে যাবে। এবং তারেক রহমান সাহেব কিন্তু তার যেভাবে তিনি একটা কোরামিন ইনজেকশন পেয়েছিলেন লাইফটাকে বাঁচানোর জন্য 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে, তার কপালে কিন্তু আর দ্বিতীয় কোরামিন ইনজেকশন জুটবে না। বন্ধুরা, আমি জানেন আমি এই চ্যানেলে কোনো গুজবের নিয়ে কথা বলি না, এবং 2024-এর জঙ্গিরা ধ্বংস, ঘৃণা এগুলো নিয়ে দেশটা দখল করেছে। আমাদের উদ্দেশ্য হলো যে ধ্বংসের পরিবর্তে সৃষ্টি, ঘৃণার পরিবর্তে প্রেম, ভালোবাসা, প্রীতি, অসাম্প্রদায়িকতা এগুলো আনয়ন করা। এবং আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থক, এবং তিনি বাংলাদেশ বাঁচাতে পারবেন, আর কেউ বাঁচাতে পারবেন না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিন্তু একই সাথে আমি বিএনপি এবং তারেক রহমানের ওয়েল উইশার, সেটা আশা করি বিএনপির বন্ধুরা যারা আমার বক্তব্য দেখেন তারা বুঝতে পারেন, এবং কোনোভাবেই বিএনপির বিরুদ্ধে বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার করা বা গুজবের উপর ভিত্তি করে কোনো কিছু বলা, এই
এই ইউটিউব চ্যানেল কখনোই করবে না। কাজে আমি সবার কাছে সাহায্য চাই, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো প্রচার করে সাথে থাকবেন। বাংলাদেশের সামনের দিনগুলো যাতে সুন্দর হতে পারে, আমরা যাতে একটা ঘৃণার যে 2টা বছর গেল সেখান থেকে এসে আমরা যাতে আবার নতুন করে আবার সৃষ্টির পথে যেতে পারি। আমাদের তো অনেক ক্ষতি হয়ে গেছে, জানেন যে শেখ হাসিনা থাকার সময় যে টাকা ছিল 100 টাকা, অর্থাৎ যে টাকাটা ছিল 100, এখন সেটা হয়ে গেছে 140 টাকা। এই যে মানুষের যে এত ক্ষতি হলো, অর্থনীতি, রাজনৈতিক বাদ দেন, মুক্তিযুদ্ধের বাদ দেন, সেটা থেকে তো আসলে আমাদেরকে টেনে তুলতে হবে। আমরা 18 কোটি মানুষের একটা দেশ, আমাদের কত ধরনের আপনার চ্যালেঞ্জ, সেখানে তো আমরা বেশি দিন ভুল করতে পারি না। সেই জন্য আসলে বাংলাদেশের মানুষকেও বুঝতে হবে, এবং আমি নানান দিক থেকে খবর পাচ্ছি যে মানুষ কিন্তু অত্যন্ত বুঝতে পারছেন, এবং দেশ যে আর তাদের হাতে নাই এটা কিন্তু মানুষ সবাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, বাংলাদেশের আঞ্চলিক সম্পর্ক, বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে ঢাকার সম্পর্ক নিয়ে বাংলাদেশের সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের কোনো উদ্বেগ নেই। এমনকি খলিলুর রহমান দাবি করেছিলেন, ভারত ও চীন ইস্যুতে কিংবা চীনের চাওয়া অর্থনৈতিক করিডোর নিয়ে সার্জিও গোরের সাথে পররাষ্ট্রমন্ত্রীর একান্ত বৈঠকে কোনো আলোচনাই হয়নি। কিন্তু তার সে দাবির 12 ঘন্টার মধ্যে সার্জিও গোরের সাথে হোটেলে গিয়ে বৈঠক করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যিনি সার্জিও গোর বাংলাদেশে আসার একদিন আগেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছিলেন। ওই বৈঠক শেষে খলিলুর রহমান বলেছিলেন, রিসেট বাটন টিপে ভারতের সাথে নতুন করে সম্পর্ক স্থাপনে ঐকমত্য হয়েছে। কূটনৈতিক মহলে সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদীর বৈঠকের খবরটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আবার জনশ্রুতি আছে, দক্ষিণ এশীয় অঞ্চলে ভারত ও আমেরিকার কিছু অভিন্ন স্বার্থের বিষয়ে বার্তা দিতে বাংলাদেশে এসেছেন ট্রাম্পের ঘনিষ্ঠজন গোর। আবার 1 আগস্ট শনিবার সার্জিও গোরের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আগে গোরের সাথে ত্রিবেদীর বৈঠকটির বেশ আলাদা তাৎপর্য আছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। সার্জিও গোরের সফরসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রশাসনের দপ্তর থেকে কিছু না জানানো হলেও একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, 30 জুলাই রাতে গোর বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেছেন, যার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একজন নেতাও আছেন। প্রশ্ন হলো, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যেখানে সংবাদ সম্মেলনে দাবি করেছেন ভারত চীন করিডোর, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি কিংবা আওয়ামী লীগ নিয়ে মার্কিনীদের কোনো মাথা ব্যথা নেই, সেখানে ট্রাম্পের বিশেষ দূত পর্দার আড়ালে এতগুলো বৈঠক করছে। 2025 সালের আগস্টের শেষে সার্জিও গোরকে ভারতের যুক্তরাষ্ট্র মিশনের দায়িত্বে পাঠানোর ঘোষণা দেওয়ার সময় তাকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের লেখা বই প্রকাশের পাশাপাশি তার 2024 সালের নির্বাচনী প্রচারে কোটি কোটি ডলার তুলেছিলেন সার্জিও গোর। ওয়াশিংটনে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অনুগত কর্মকর্তাদের নিয়োগেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হয়। মার্কিন ধনকুবের সার্জিও গোর ভারতের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে তাকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব দেন ট্রাম্প। গত জানুয়ারিতে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে এসেছেন তিনি। 30 জুলাই বাংলাদেশ সফরের প্রথম দিনে সরকারি পর্যায়ে একটি আলোচনা চূড়ান্ত ছিল। সেটি হলো, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন দূত প্রতিনিধিদের নিয়ে প্রায় 1 ঘন্টা আলোচনা করেন। সেখানে দুই পক্ষ ঢাকা ও ওয়াশিংটনের কৌশলগত অংশীদারিত্ব সহ সম্পর্কের সামগ্রিক বিষয় সহ আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। এই বৈঠক নিয়ে সার্জিও গোর কিংবা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করা হয়নি। তবে গোর তার এক্স হ্যান্ডেলে দেয়া এক সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। এরপর 30 জুলাই রাত 8:30টার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে বৈঠকে এ বিষয়ে কথা বলেন। মূলত বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকরা বৈঠকে ভারত ও চীন এবং চীনের প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চান।
সাংবাদিকরা জানতে চান বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্ন শেষ করার আগেই পররাষ্ট্রমন্ত্রীর জবাব ছিল একই রকম, সেটি হলো না। করিডোর প্রসঙ্গ তোলার সাথে সাথে কিছুটা চটেও যান পররাষ্ট্রমন্ত্রী। সারা বিশ্বে যেখানে ওপেন সিক্রেট বিষয় হলো মার্কিন প্রশাসন যে কোনো মূল্যে চীনের প্রভাব কমাতে চায়, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর শেষ হওয়ার মাত্র ৩৩ দিনের মধ্যে ট্রাম্পের বিশেষ দূত ঢাকায় এসেছেন। সে সফরে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছিল মার্কিন বিশেষ দূত চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কতটুকু এগিয়েছে তা জানতে চাইবেন। সেখানে চীন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন চীন নিয়ে মার্কিনীদের উদ্বেগ নেই। একইভাবে নানা মহলে আলোচনা হচ্ছিল তিস্তা প্রকল্প থেকে শুরু অনেক কিছুতেই চীন ঘেঁষা হয়ে পড়ায় বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ আছে। আবার ২৪-এর ৫ই আগস্ট থেকে ভারতের সাথে সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকেছে সেটির উন্নতিরও খুব বেশি লক্ষণ দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিনীদের ১ নম্বর মিত্র ভারত নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে এমন একটা ধারণা কূটনৈতিক ও রাজনৈতিক মহলে ছিল। তবে পররাষ্ট্রমন্ত্রী ইন্দো প্যাসিফিক থেকে শুরু করে ভারত নিয়ে সার্জিও গোরের সাথে কোনো আলোচনা হয়নি বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন। তার এই দাবির ১২ ঘন্টার মধ্যে সার্জিও গোরের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে ৩১ জুলাই শুক্রবার ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক সূত্র সংবাদ সংস্থা ইউএনবিকে জানিয়েছে শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রটি জানায়, শুধু বলতে পারি এটি একটি ইতিবাচক বৈঠক ছিল। মার্কিন দূতাবাসের একটি সূত্র নিশ্চিত করেছে সার্জিও গোর শুক্রবার বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বিমানবন্দর রওনা হওয়ার আগে এই বৈঠক হয়েছে। সূত্রটি নিশ্চিত করেছে সকাল ৯টার দিকে এই বৈঠক শুরু হয়। দর্শক, গত ২৫শে জুন বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানান সার্জিও গোর। তিনি একমাত্র বিদেশি কোনো দূত যিনি দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানিয়েছেন। ওই শুভেচ্ছা বার্তায় সার্জিও গোর লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছেন। এর মধ্যে সার্জিও গোর বাংলাদেশে আসার আগের দিন দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে। ত্রিবেদী বাংলাদেশে কাজ শুরু করেছেন ১ মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। এই সময়ের মধ্যে তিনি প্রথম খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন ঠিক সার্জিও গোরের ঢাকায় আসার আগের দিন। মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দক্ষিণ এশিয়াকে ঘিরে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। এই প্রেক্ষাপটে ইউনূস আমলের প্রথম ১ বছর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভারত প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের মত এবং কূটনৈতিক দর্শনের মধ্যে দূরত্ব ছিল। কিন্তু বাংলাদেশের নির্বাচনের আগে আগে আঞ্চলিক নিরাপত্তা ও ভূ রাজনৈতিক প্রভাবের প্রেক্ষাপটে দেশ দুটির মধ্যে সেই দূরত্ব অনেকটাই কেটে যায়। সূত্রগুলো বলছে আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ, ভূ রাজনৈতিক প্রভাব এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে স্থিতিশীলতা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ভারতের স্বার্থ অনেকখানি এক হয়ে গেছে। সে প্রেক্ষাপটে সার্জিও গোর ও দীনেশ ত্রিবেদীর এই বৈঠক বিশেষ তাৎপর্য, কারণ ১ আগস্ট সার্জিও গোরের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে সার্জিও গোর ভারত ও আঞ্চলিক রাজনীতির ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারেন। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন সার্জিও গোর বাংলাদেশে এসে অন্য কোনো দেশের রাষ্ট্রদূত বা প্রতিনিধির সাথে বৈঠক করেননি। এমনকি তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ সহ বেশ কিছু সংস্থা রোহিঙ্গাদের অর্থায়ন করে থাকে। কিন্তু গোরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যে ১৪ জনের বহর ছিল সেখানে অন্য কোনো দেশ বা সংস্থার প্রতিনিধি ছিল না। এমন বাস্তবতায় শুধু দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক হওয়ার বিষয়টি ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের ইঙ্গিত দেয়
এমনটাই মনে করেন একজন সাবেক কূটনীতিক। বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে সার্জিও গুরের এই সফরকে নিয়ে ব্যাপক আলোচনা হলেও মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তার এই সফরের সূচি নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি। দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে, 30শে জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর পদ্মায় একটি নৌসুবোজ হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে সেটি হয়নি। মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক শেষে 30শে জুলাই রাতে সার্জিও গোর বাংলাদেশের অল্প কয়েকজন ব্যক্তির সাথে বৈঠক করেছেন। সে বৈঠকগুলো রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একজন নেতাও আছেন। দূতাবাসের সূত্রটি বলছে, আওয়ামী লীগের 2 জন নেতাকে ডাকা হয়েছিল, যার মধ্যে একজন নারী নেত্রীও আছেন। তবে নিরাপত্তার স্বার্থে ওই নেত্রী শেষ পর্যন্ত বৈঠকে যেতে পারেননি। এছাড়া বিশেষ সময় বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা যায় এমন একজন সুশীল সমাজের প্রতিনিধিও আলাদা বৈঠক করেছেন। সূত্রগুলো বলছে, 1 আগস্ট তারেক রহমানের সাথে বৈঠকের আগে সার্জিও গোর পরিস্থিতি বুঝতে নির্বাচিত কয়েকজন ব্যক্তির সাথে বৈঠক করবেন। আবার তারেক রহমানের সাথে বৈঠক শেষে ফিরে যাওয়ার আগে 2 ঘন্টা হোটেলে থাকবেন সার্জিও গোর। সেই সময়ও তার সাথে কয়েকজনের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। খুবই একটি চাঞ্চল্যকর একটি আর্টিকেল নিয়ে আলোচনা করব, যেই আর্টিকেলের মধ্যে এই যে মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সরে গেলেন, পদত্যাগ করলেন কিংবা তাকে সরিয়ে দেয়া হলো। এর আড়ালে কত গভীর দেশীয় এবং আন্তর্জাতিক ইস্যুগুলো কাজ করেছে, কি কি ছিল, কেন তিনি এক ধরনের হুমকি হয়ে উঠেছিলেন বিএনপি সরকারের জন্য, কতটা ডক্টর ইউনূসের জন্য কিংবা কতটা আন্তর্জাতিক বলয়ের জন্য, এমন সব ইস্যু তুলে ধরেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক সুবীর ভৌমিক তার চাঞ্চল্যকর একটি আর্টিকেলের মধ্য দিয়ে, যেটি দি ফেডারেলে ছাপা হয়েছে। আজকেই সেটি প্রকাশ পেয়েছে। আমি দাদা আপনাকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনার আর্টিকেলটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার সঙ্গে যোগাযোগ করেছি এবং আপনি আমাকে সময় দিয়েছেন। এবং আমি যে দর্শকদের জন্য বলছি, যেই কারণ চাঞ্চল্যকর শব্দটি আমি ব্যবহার করলাম, আপনারা তার বিশ্লেষণ, তার কথা শুনলেই বুঝবেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে আসছে এবং এর আড়ালে, চুপ্পু সরে যাওয়ার আড়ালে কত কিছু ঘটে গেছে এবং সামনেও কি হতে পারে। আমি আপনাকে কৃতজ্ঞতার সঙ্গেই অনুরোধ করব, আপনি শুরু করুন। আপনার এই যে আর্টিকেলটা, আপনি এই সময়ে কেন বাংলাদেশ নিয়ে এমন একটি আর্টিকেল লিখলেন, আগে যদি সেটুকু একটু বলেন। দেখুন মারুফ ভাই, আর্টিকেলটা আজকে সকালে প্রকাশিত হলেও আমি কিন্তু এটা লিখেছি 4 দিন আগে। এখন ফেডারেল, আপনি জানেন, দক্ষিণ ভারতের একটি ওয়েবসাইট, SRM গ্রুপ চেন্নাইয়ের, ওরা জেনারেলি প্রফেশনাল, কিন্তু বাংলাদেশ বা আমাদের এই দিকের যে ব্যাপার, পূর্ব ভারত, বাংলাদেশ, উত্তর পূর্বাঞ্চল, এই জিনিসগুলি অতটা ভালো বোঝে না। হ্যাঁ, ওরা এই ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের 6টা লেখা আছে যেগুলি আগে এসছে, এগুলি আগে ছাপি। তো আমি ওদের বারবারই বলার চেষ্টা করেছি যে আরে এই সার্জিও গোর ওখানে যাচ্ছে, তার আগে একজন না 2 জন সিনিয়র লোক ওখানে পৌঁছে গেছে, মিস্টার ডিক যিনি স্টেট ডিপার্টমেন্টের, এবং জেরাল্ড হ্যামিল্টন যিনি CIA তে দীর্ঘ 35 বছর চাকরি করেছেন, তার ওয়াইফ বাংলাদেশের, যদি সেই ওয়াইফকে মারধর করার অভিযোগ তার বিরুদ্ধে বিভিন্ন সময় উঠেছে। হ্যাঁ, তো যাই হোক, মানে যার এই অঞ্চলে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এখন সে রিটায়ার্ড, কিন্তু সে একটা সিকিউরিটি কোম্পানি তার আছে। ধরে নেওয়া যেতে পারে যে CIA আজকাল এইভাবেই অনেকটা অপারেট করে, যে এই ধরনের ডিফেন্স কন্ট্রাক্টর, হ্যাঁ, বা এই ধরনের লোককে সামনে রেখে ওরা কাজ করে যাতে ওদেরকে ডাইরেক্টলি কোনো কিছুতে ইমপ্লিকেট না করা যায়। তো যাই হোক, এতগুলি বড় মাপের আমেরিকান লোকজন, আরো কয়েকজন ওখানে পৌঁছেছে সার্জিও গোরের সাথে, পুরো লিস্টটাই আছে আমার কাছে। এরা তো এমনি এমনি ওখানে যায়নি, একটা বড় কিছু ব্যাপারে তারা গেছে, এবং যাচ্ছে কখন, যখন ঠিক তার আগে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব অনেকটা বাধ্য হয়েছেন বলে আমার ধারণা। যদি উনি কারণ দেখিয়েছেন ওনার স্বাস্থ্যজনিত কারণ, মানে স্বাস্থ্যের সমস্যা, ওনার যা বয়স, এই বয়সে অনেকেরই হয়, কিন্তু ওনার যে উনি পদত্যাগ করেছেন আমার মনে হয় না। ওনার উপরে প্রবল চাপ ছিল
পদত্যাগ করা। এখন বলা হচ্ছে, দেখুন ঘটনাগুলি পরপর আমি আপনাকে বলি, যে শেখ জি, আমি হাসিনা ঘটনা। আর্টিকেলেও দেখেছি যে আর্টিকেলেও আপনি ওরকম একদম একটার পর একটা স্টেপ বাই স্টেপ আপনি লিখেছেন, এবং রাখাইন করিডোর বনাম চীন বাংলাদেশ করিডোর সেই ইস্যুটিও খুব গুরুত্ব সহকারে এসছে। আপনি বলুন এখন। না, ব্যাপারটা কি জানেন, রাখাইন করিডোরের ব্যাপারটা ইউনূস সাহেবই প্রথম, ইউনূস সাহেবের আমলে আমেরিকানরা উত্থাপন করে, যার মূল উদ্দেশ্য বাংলাদেশের বন্দর অঞ্চল চট্টগ্রাম, ওই জায়গার থেকে একটা করিডোর সোজাসুজি গিয়ে মায়ানমারের রাখাইন প্রদেশ, যেটাকে একসময় আরাকান বলতো, আরাকান হিসেবে পুরনো লোকজন চেনে। তো এই করিডোরটা আমেরিকানরা কেন করতে চাইছে? কোনো মানে হিউম্যানিটেরিয়ান এইড? নো, আই ডোন্ট থিঙ্ক সো। মেইন পারপাসটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান এইড টেড এর কাভারে ওখানে মূলত ওরা বিভিন্ন যে গেরিলা গোষ্ঠীগুলো যুদ্ধ করছে, আরাকান আর্মি রাখাইন প্রদেশে, কি পাশে চীন প্রদেশে বেশ কয়েকটা, চীন ন্যাশনাল ফ্রন্ট ইত্যাদি, তার উপরে আরো উপরে পিডিএফ কাচিন, মায়ানমার তো একটা পুরোপুরি গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। এবং এই যে দলগুলো, এই যে বিভিন্ন আঞ্চলিক গেরিলা গোষ্ঠী যারা মায়ানমারের কেন্দ্রীয় সরকার এবং মায়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত, এদেরকে মার্কিনরা নানা কৌশলে সাহায্য দিচ্ছে। এবং এই সাহায্যের কারণেই তারা গত 2 বছরে হঠাৎ করে একেবারে মায়ানমার আর্মি ব্যাকফুটে চলে গেল। এমনটাই হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা এই ধরনের যারা এইসব নিয়ে গবেষণা করে, তারা বলছে যে মায়ানমারের কেন্দ্রীয় সরকার এবং সেনাবাহিনীর হাতে এফেক্টিভ কন্ট্রোল মায়ানমারের মাত্র 40% ভূখণ্ডের রয়েছে, তার বেশি নয়। তো এরকম একটা পরিস্থিতি তো হঠাৎ করে হয়নি। একটা রেগুলার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যে ধরনের রসদ দরকার সেগুলি তারা পেয়েছে। কোনখান দিয়ে পেয়েছে? আপনি লক্ষ্য করবেন যে মোহাম্মদ শেখ হাসিনার পতন ঘটার পরে, শেখ হাসিনা সরকারের পতনের পরে, যেই পতনের পেছনে একটা মেটিকুলাস ডিজাইন কাজ করেছে বলে প্রফেসর ইউনূস নিজেই স্বীকার করেছে। তো মেটিকুলাস ডিজাইনটা কে করেছে? ন্যাচুরালি আমেরিকানরা করেছে। ওটা রেজিম চেঞ্জ অপারেশন ছিল, এবং খুব রাগ ঢাক না করে আমেরিকানরাও খুব রাগ ঢাক যে করছে এই ব্যাপারে তা না, আর ইয়েও এই ব্যাপারে খুব রাগ ঢাক করছে তাও না। এই প্রফেসর ইউনূস যে যে এই ধরনের মানে গেরিলা গোষ্ঠীগুলিকে আমেরিকা কেন সাহায্য দিচ্ছে? চীন মায়ানমারের কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করে চায়না মায়ানমার ইকোনমিক যেটা গড়ে তুলেছে, সেটা শুরু হচ্ছে চায়নার ইউনান প্রভিন্স থেকে, শেষ হচ্ছে এই রাখাইন প্রদেশে, যেখানে ডিপ সি পোর্ট, যেটা চীনের টাকায় প্রায় $4 বিলিয়ন খরচ করে চীনারা ওখানে করেছে, চকপিউ বলে ওটাকে। এবং ওখানে একটা রিফাইনারিও করেছে ম্যাডে আইল্যান্ডে, যেখান থেকে একেবারে তেল এবং গ্যাসের পাইপলাইন ইউনান প্রদেশ অব্দি যাবে। চীন এগুলি কেন করছে? চীন একটা বিরাট বড় দেশ, চীন বিরাট অর্থনীতি, পৃথিবীর এখন 3য় বৃহৎ অর্থনীতি, মিলিটারি পাওয়ার সবই আছে, কিন্তু চীনের উপকূলটা খুব ছোট এবং পূর্ব এশিয়ার দিকে। তাই জন্য চীন এর এই যে রপ্তানি আমদানি, যে বিদেশ বাণিজ্য, এগুলি যদি কেউ মালাক্কা স্ট্রেটস, যে মালাক্কা প্রণালী সিঙ্গাপুরের ওখানে যদি কেউ আটকে দেয়, চীন কিন্তু বিপদে পড়ে যায়। এই জন্য এই মালাক্কা চোক পয়েন্ট বলে চাইনিজরা এটাকে, যেমন এটা গলা বন্ধর মতো ব্যাপার। তো এইটাকে বাইপাস করার জন্য ওরা একদিকে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর করছে, শেষ হচ্ছে যেটা বালুচিস্তানে গিয়ে সিনজিয়ান প্রদেশ থেকে চীনে, আর এখানে ইউনান প্রদেশ থেকে এই রাখাইন প্রদেশে, ল্যান্ড টু সি অ্যাক্সেস। এখন সম্প্রতি বাংলাদেশে নির্বাচন হয়েছে এবং তারেক সাহেব, মালয়েশিয়া ছেড়ে দিন, চীন তার প্রথম বড় বিদেশ সফর, চীনই বলতে পারেন, মালয়েশিয়াটা হয়ে উনি চীনে গেছেন। হ্যাঁ, তো চীনে উনি অনেকগুলি ডিল করেছেন, এমওইউ হয়েছে, এবং চীনারা পরিষ্কারই বলেছে যে তারা এই যে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর, যেটা রাখাইন প্রদেশে গিয়ে শেষ হচ্ছে, এটা তারা বাংলাদেশ অব্দি এক্সটেন্ড করতে চায়, অর্থাৎ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলকে এই করিডোরের আওতায় আনতে চায়। কেন? এখানে একটা বিরাট বড় ভূ রাজনৈতিক খেলা চলছে। একদিকে আমেরিকানরা এই বাংলাদেশের উপকূল থেকে একেবারে রাখাইন প্রদেশ অব্দি একটা করিডোর চাইছে, যাতে করে সেই করিডোর দিয়ে তারা বিভিন্ন গেরিলা গোষ্ঠীকে সাজ সরঞ্জাম পৌঁছে দিতে পারে।
আর অন্যদিকে এটাকে নাকচ করার জন্য, এটাকে নালিফাই করার জন্য চীনারা তাদের যে করিডোর, চায়না মায়ানমার ইকোনমিক করিডোর, এটাকে বাংলাদেশের ভেতরে এক্সটেন্ড করতে চাইছে চিটাগাং অঞ্চলে। আর এই তারেক সাহেব যে ডিলগুলি করে আসছে তার মধ্যে আনোয়ারাতে একটা বড় প্রজেক্ট, গ্রোথ জোন, মংলা বন্দর, যেটা ভারতকে একসময় শেখ হাসিনা আমলে দেওয়া হয়েছিল, ভারত ওখানে খুব কিছু ইনভেস্ট করেনি, সঙ্গত কারণে হয়তো তারেক সাহেব এটা চীনের হাতে তুলে দিচ্ছে। এখানে $650 মিলিয়ন ইনভেস্টমেন্ট হবে। পায়রা বন্দর, সেখানেও কিছু প্রজেক্টে চাইনিজদের ইনভেস্টমেন্ট হবে। এখন চাইনিজরা, মারুফ ভাই, খুব পরিষ্কার যে চাইনিজরা যেসব এই বড় মাপের পরিকাঠামোগত প্রকল্পগুলোতে লগ্নির কথা বলেছে, এই লগ্নিগুলি তারা তখনই করবে আপনি যখন তাদের স্ট্র্যাটেজিক পারপাসটা সার্ভ করবেন, অর্থাৎ চায়না মায়ানমার ইকোনমিক করিডোরটাকে বাংলাদেশে এক্সটেন্ড করবেন কার্যত, যার ফলে আমেরিকানদের এই রাখাইন করিডোর যে প্ল্যান, এই প্ল্যানটা নাকচ হয়ে যাবে বা এই প্ল্যানটা নালিফাই হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। আপনার নিশ্চয়ই মনে আছে ইউনূস সাহেব তো খুব উৎসাহী, কেন আমেরিকানরা যা বলে ইউনূস সাহেব তাতেই হই হই করে লাফিয়ে ওঠেন, সে আমেরিকানদের লোক, আমেরিকানদের খুশি করতে চান। কিন্তু যখন প্রথমেই রাখাইন করিডোরের কথাটা আসে তখন কিন্তু জেনারেল ওয়াকার এটাকে ব্লাডি করিডোর বলে উনি বেশ মানে উষ্ণ প্রকাশ করেছিলেন, উনি ক্ষিপ্ত ছিলেন বলে মনে হয়েছিল। যদিও পরবর্তী সময় জেনারেল ওয়াকারকে আমেরিকানরা ম্যানেজ করেছে বলে বাংলাদেশের সামরিক সূত্রে আমার কাছে খবর রয়েছে। তো এই জায়গাতে মানে ব্যাপারটা অনেকটা এখন এরকম বাংলাদেশের, যে আপনার মারুফ ভাই একটা জমি আছে, আপনি দুই প্রমোটারকে দেখেছেন, এখন দুই প্রমোটারই তাদের গুন্ডা পান্ডা নিয়ে আপনার কাছে এসে হাজির হয়েছে, এ বলছে এই মিয়া আমাকে এটা দাও, আমি এখানে প্রকল্প করব। হ্যাঁ, আরেকদিকে আরেক পার্টি এসেও হাজির হয়েছে, এবার আপনার এক কানের দিকে আমেরিকার চাকু, এক কানের দিকে চীনের চাকু, দুই দিক থেকে ধরে বসে আছে। তারেক সাহেব এখন সাম রাখবে না কুল রাখবে, একটা অথই জলের মধ্যে উনি পড়েছেন। কারণ তারেক সাহেব স্বাভাবিক কারণে ওনার চীনের দিকে ঝোঁকাটা অস্বাভাবিক আমি মনে করছি না, যেটা আমেরিকানরা একদম পছন্দ করছে না। তার কারণটা হচ্ছে আমেরিকানরা তো কোথাও কোনো প্রকল্পজাত কোনো বিনিয়োগ করবে না। রাখাইন করিডোর, সেখান দিয়ে গোলা বারুদ পাঠাবে, মায়ানমারে গোলাগুলি গন্ডগোল করবে, যেই কাজটা ওরা একসময় আফগান সিভিল ওয়ারে পাকিস্তানকে ব্যবহার করে করেছে। তো তারেক সাহেব একজন ইলেক্টেড প্রধানমন্ত্রী, উনি ইউনূসের মতো আমেরিকান চামচা ওপর থেকে প্যারাশুট দিয়ে তাকে আমেরিকানরা নামিয়ে দিয়েছে এরকম তো নয়। তো তাকে বাংলাদেশের উন্নয়ন প্রকল্প কিছু করতে হবে, তাকে কিছুদিন পর তো আবার ভোট চাইতে হবে না? উনি যদি এখন লোকাল বডি ইলেকশন করেন এই বছরের শেষে, হ্যাঁ ওইসব ইউনিয়ন পরিষদ ইত্যাদি যেগুলি হয় বাংলাদেশে, তো ওনাকে তো কিছু দেখাতে হবে যে আমি সলিড কিছু কাজ করছি। তাই জন্য উনি চীনে গেছেন এবং এইসব প্রকল্প নিয়ে উৎসাহ দেখিয়েছেন। এবং চীনের অ্যাম্বাসেডার যিনি আছেন ইয়াওয়েন, হ্যাঁ ভালো বাংলা টাংলা বলে আমি শুনেছি, এবং উনি অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে এই প্রকল্পটা বাংলাদেশ পর্যন্ত এক্সটেন্ড করার কাজ শুরু হয়ে গেছে। এতে আমেরিকানরা প্রচন্ড বিচলিত হয়ে হই হই করে তারা ওখানে জেরাল্ড হ্যামিল্টন, সিআই এর 35 বছর অভিজ্ঞতা যার, তাকে পাঠাচ্ছে, মিস্টার ডিক স্টেট ডিপার্টমেন্টের অফিসার, তাকে পাঠাচ্ছে, শেষ পর্যন্ত সার্জিও গোর। সার্জিও গোর শুধুমাত্র আমেরিকান অ্যাম্বাসেডার ভারতে তা তো না, উনি এই পুরো অঞ্চলের দায়িত্ব তাকে ট্রাম্প সাহেব দিয়েছে। উনি ফরেন সার্ভিস অফিসার না, উনি হচ্ছেন ট্রাম্পের বাডি, মানে ট্রাম্পের দোস্ত এক কথায়, একসাথে জি। পান টান করেন, আরো অনেক কিছুই করেন। ট্রাম্পের তো নানা রকম রঙিন ব্যাপার ট্যাপার আছে, তো এরাও ওই ওই দলের লোক আর কি। এর জন্য সার্জিও গোরকে ওখানে পাঠিয়েছে। এতগুলি পাওয়ারফুল হাই র্যাঙ্কিং আমেরিকান অফিসিয়াল ওখানে গেছে, তারেক সাহেবের সাথে দেখা করছে, কিন্তু সন্ধ্যাবেলা তার নৈশভোজ ক্যান্সেল হয়ে যাচ্ছে। আজকে রোহিঙ্গিয়াদের ওখানে যাওয়ার কথা, এই সময় দেখা যাচ্ছে রোহিঙ্গিয়া ক্যাম্পে, আপনাকে একটা খবর দেই, একজন কালকে বিরাট গভীর জলে গোলাগুলি মারা হয়েছে। গেছে। হ্যাঁ মারা গেছে, ওখানে গোলাগুলি হয়েছে। ওখানে যে আরাকান রোহিঙ্গিয়া স্যালভেশন আর্মি যেটা আছে, যেটা পুরোপুরি পাকিস্তানিদের দ্বারা ট্রেন্ড এবং ব্যাক, তাদের একজন কমান্ডারকে মেরে ফেলেছে আরএসও, অন্য একটা রোহিঙ্গিয়া গ্রুপ। এবং এইসব কারণে ওখানে আমেরিকার এত বড় ডিপ্লোম্যাটরা যাবে টাবে, এইসব নিয়ে একটা গোলযোগ, একটা এক কথায় চলতি ভাষায় যেটাকে আমরা বাংলাদেশে বা আমাদের এই অঞ্চলে বলি যে গ্যাঞ্জাম তৈরি হয়েছে। এখন এই জায়গাতে এরকম একটা টানাপোড়েনের মধ্যে বুঝতে কারো অসুবিধা হচ্ছে না যে হঠাৎ করে চুপ্পু সাহেব কেন রিজাইন করলেন। অসুস্থতা কিছু কোনো ব্যাপার না,
ওনাকে রিজাইন করানো হয়েছে এই আমেরিকানদের চাপেই, ওনাকে রিজাইন করতে হয়েছে। এবং আমেরিকানরা এখন এতটা কেন সচেষ্ট, আমেরিকানরা আর তারেক সাহেবের উপরে ভরসা রাখতে পারছে না, যে আমরা না করার সত্ত্বেও এই লোক চীনে গেল, অ্যান্ড হি ইজ ট্রাইং টু প্লে উইথ চায়না বিগ টাইম। মানে বড় মাপের চীনা প্রকল্প, প্রায় $9 বিলিয়ন সব প্রকল্প, 12টা প্রকল্প স্পেসিফিক। আমার কাছে সব ডিটেলস লিস্ট আছে, আছে এটা পাবলিক ডোমেনই আছে। কিন্তু এইখানে যেটা মেইন চিন্তার কারণ আমেরিকানদের, সেটা হচ্ছে এই যে এক্সটেনশন অফ দিস করিডোর টু বাংলাদেশ, চায়না মায়ানমার করিডোর। কারণ এটাতে করে বঙ্গোপসাগর অঞ্চলে এবং আলটিমেটলি ইন্ডিয়ান ওশেন অঞ্চলে চায়নার একটা ভালো বড় মাপের নৌ উপস্থিতি তৈরি হতে পারে। প্রথমে হয়তো শুরু হবে সিভিলিয়ান শিপিং দিয়ে, তারপরে সিভিলিয়ান জাহাজ, মালবাহী জাহাজের পরে আসল যুদ্ধ জাহাজ ফাজ এসে হাজির হবে পোর্ট অফ কল, যেটা আমেরিকানরা করে। জি। আমেরিকানদের প্রচুর, এই ইউনুস সাহেব আসার পর আপনি যদি লক্ষ্য করেন, প্রচুর এই ধরনের জাহাজ পোর্ট অফ কল নেভেল ডিপ্লোমেসির নামে চিটাকে এসছে। তারা কি করেছে জানে? আসার সময় তারা রাখাইন উপকূল ঘেঁষে এসছে, এটাকে ইন্টেলিজেন্সের ভাষায় বলে কিসিং দ্য কোস্ট অপারেশন। অর্থাৎ আপনি উপকূল ঘেঁষে ওখানে নির্দিষ্ট জায়গায় যেসব গেরিলা গোষ্ঠীকে আমেরিকানরা অস্ত্র দিতে চায়, সেসব জায়গায় অস্ত্র নামিয়ে এসছে। জাহাজগুলি তো খালি এসছে, এখানে তার জাহাজ যুদ্ধ করতে আসছে না, তো ওখানে নামিয়ে দিয়ে এসছে। এইসব কিচিং দ্য কোস্ট অপারেশন আমরা জানি কেন, এক সময় আমাদের লোকজন এইসব জিনিস করেছে। আমাদের তেলবাহী জাহাজ, যেগুলি অয়েল ট্যাঙ্কার, হ্যাঁ, খালি জাহাজ যাচ্ছে ইরানে তেল আনতে, যাওয়ার সময় বালুচিস্তান উপকূলে আস্তে করে মাল মশলা নামিয়ে দিয়ে গেছে বালুচরা, সেগুলি নিয়ে যুদ্ধ করছে, পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। তো এইসব জিনিস হয়, এইসব মানে স্পাই ব্যাটেল আপনি বলতে পারেন, যুদ্ধের একটা কৌশল, সহায়তার একটা কৌশল আর কি এটা। হ্যাঁ, ছায়া যুদ্ধের বড় মাপেরই একটা ব্যাপার এখানে ঘটছে। এবং এই কৌশলে এখন মানে এই যে চীন আমেরিকার ছায়া যুদ্ধ এখানে শুরু হয়ে গেছে, এইটা সত্যি কথা বলতে গেলে আমি জানি দিল্লিতে লোকজন বাংলাদেশ যতটা এতে বিচলিত, অর্থাৎ তারেক সাহেব যে কি সামলাই, কি করে সামলাই, হ্যাঁ, আমেরিকানদেরও খুশি করতে হবে যাতে তারা বেশি গোলমাল না করে, হ্যাঁ, আবার এইদিকে চীনকেও খুশি করতে হবে, নাহলে এইসব প্রকল্প এগুলি আসবে না। ভারতের ভয়টা কোথায় জানেন? ভারতের ভয়টা হচ্ছে যে ভারত কোনো সময় ঐতিহাসিক ভাবে আপনি লক্ষ্য করবেন যে তার সীমান্তের খুব কাছে বিগ পাওয়ার রাইভেলরি, বড় বড় শক্তিরা, পরাশক্তিরা একটা গোলমালে লিপ্ত হবে, এটা ভারত কোনোদিন চায় না। এই জন্য দেখবেন যে 79-এ যখন রাশিয়ানরা আফগানিস্তানে ঢুকেছিল, ইন্দিরা গান্ধী কিন্তু, আমাদের সাথে রাশিয়ার খুব ভালো সম্পর্ক ছিল সেই 1960s এর শেষ থেকে। 71-এ তো চুক্তি হলো বাংলাদেশে মুক্তিযুদ্ধের ফাইনাল স্টেজের আগে। কিন্তু ইন্দিরা গান্ধী ওদের বলেছে, রাশিয়ানদের, যে তোমরা এখানে ঢুকো না, দূরের থেকে যা করার করো। কেন? ইন্দিরা গান্ধী নাকি একটা কথা আমাকে পিএন আকসার বলেছিলেন, ওনার পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন, ওনাকে আমরা চিনতাম কারণ মেয়ে আমাদের খুব ভালো বান্ধবী, নন্দিতা আকসার। তো আকসার আঙ্কেল আমাদের এই কথাটা বলেছিল, ইন্দিরা গান্ধী একটা কথা, ওই শেলির কবিতা আছে না, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। তো ইন্দিরা গান্ধী বলতেন, ইফ স্প্রিং কামস ক্যান উইন্টার অর সামার বি ফার বিহাইন্ড। মানে একজন এখানে রাশিয়া যদি ঢোকে তাহলে আমেরিকাও আসবে। এই যে গোলমাল, এখানে একটা বিগ পাওয়ার রাইভেলরি তৈরি হবে ইন্ডিয়ার বর্ডারের এত কাছে, এটা ভারতের জন্য ভালো হতে পারে না। তো আমরা সেটা দেখেছি হাতে নাতে, যে এখানে একটা বিরাট গোলমাল, আফগান জিহাদকে সাহায্য করছে আমেরিকা পাকিস্তানের মাধ্যমে। এর ফল যেটা আমরা দেখলাম, যে কাশ্মীরেও এই জিহাদি শক্তিগুলি খুব মানে শক্তিশালী হয়ে উঠলো। কেন পাকিস্তানিরা 50টা বন্দুক পেলে 20টা আফগানদের দিয়েছে, কি 30টা আফগানদের দিয়েছে, 20টা কাশ্মীরিদের দিয়েছে। কেন? ওদের মেইন এজেন্ডা তো ইন্ডিয়াকে টাইট দেওয়া। তো এরকম যদি এখন এইখানে এই রোহিঙ্গিয়া গেরিলা গোষ্ঠীগুলির মধ্যে যে গোলমালে দেখা যাচ্ছে, যে আইএসআই এর তৈরি আরসা, আরাকান রোহিঙ্গিয়া স্যালভেশন আর্মি, তাদের সাথে অন্য গ্রুপগুলির গোলমাল হচ্ছে, মানে পাকিস্তানিরা এখানে যথেষ্ট সক্রিয়। কিভাবে সক্রিয় আমি আপনাকে বলি, এই যে লস্করে তয়বা, পাকিস্তানের খুব বড় মাপের টেরোরিস্ট গ্রুপ, যার নেতা হাফিজ সাইদ, যারা ওই বোম্বে টোম্বে অ্যাটাক করেছিল 2008-এ, আপনার নিশ্চয়ই মনে আছে। তো এরা এখানে ওই রোহিঙ্গিয়া ক্যাম্প গুলোতে হিউম্যানিটেরিয়ান এইড দেওয়ার নামে, ওদের আরেকটা উইং আছে ফলায়ে ইনসানিয়াত, এরা খুব অ্যাক্টিভ। এবং এখানে পাকিস্তানের রিটায়ার্ড অফিসার, যেমন আমেরিকান সিআইএ এর জেরাল্ড হ্যামিল্টন এখানে হাজির হয়েছে,
এখানে পাকিস্তানেরও জানাবরা রিটায়ার করে গেছে, যাদেরকে একটা অন্যভাবে প্রজেক্ট করা যায়, এরা এসে এখানে ট্রেনিং ফেনিং করিয়েছে রোহিঙ্গিয়াদের। তো এই জায়গাটা যদি আজকে মায়ানমারকে অস্থিতিশীল করার জন্য করা হচ্ছে, এখান থেকে এটা মনে করার কোনো কারণ নেই যে এই রোহিঙ্গিয়া জিহাদিদের একটা অংশকে ভারতে, উত্তর পূর্ব ভারতে ঢোকানো হবে না। তাই জন্য ভারতের এখানে মেইন চিন্তাটা এইটাই, যে এখানে এই ধরনের একটা বড় শক্তিগুলো একে অপরের সাথে পাঞ্জা কষাকষি করতে গিয়ে এখানে নতুন করে আরেকটা ওই আফপাক রিজনের মতো একটা বড় গোলমাল এখানেও যদি তৈরি হয়, তো ভারতের পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চলের সিকিউরিটি এটা বিপন্ন হতে পারে। এটা ভারতের মানে ভারতের এই নিয়ে যথেষ্ট উৎকণ্ঠা রয়েছে। এবং ভারত এই জন্য চায়, ভারতের আইডিয়াল কি সিচুয়েশন জানেন, যে দুই তরফে টানাপোড়েনে যদি শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী একটু শক্ত শির দ্বারা নিয়ে বলে, বাবা আমার কাউকেই দরকার নেই, হ্যাঁ প্রজেক্ট হবে, ডেভেলপমেন্ট প্রজেক্ট হবে, কিন্তু এখানে অন্য কোনো গোলমাল আমি চাই না, দ্যাট ইজ ফাইন। তাহলে এই গোলমালটা এখানে যদি না হয়, বাংলাদেশের জন্য ভালো, ভারতের জন্য ভালো। কেন এখানে এই ধরনের গোলমাল হলে আমাদের দু দেশের জন্যই সমস্যা। বাংলাদেশের তো সরাসরি সমস্যা, যেটা আমরা পাকিস্তানের ক্ষেত্রে দেখেছি, যে যেই পাকিস্তান এই টেয়াদের সাপোর্ট দিতে গিয়ে আজকে তারা নিজেরা কিভাবে টেরোরিজমের ভিকটিম হচ্ছে আপনি নিজেরা দেখুন। যে বালুচিস্তানে গন্ডগোল হচ্ছে, এখানে গন্ডগোল হচ্ছে, হ্যাঁ ওই যেই আজাদ কাশ্মীর বলে সেখানে মারামারি হচ্ছে, আন্দোলন হচ্ছে, খাইবার পাখতুনখোয়াতে গন্ডগোল হচ্ছে। মানে একটা কথা আছে না ইংরেজিতে, মারুফ বাই হি হু লিভস বাই সোর্ড শ্যাল ডাই বাই ইট। তুমি এইসব গোলমাল যদি পাকিস্তানিদের তো কোনোদিন শিক্ষা হবে না, এটাই হচ্ছে ওদের সমস্যা। ওরা যদি আমি এই 71-এ, জায়গাটিতে দাদা, জি, হ্যাঁ বলুন। আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই এইভাবে, যে আপনি একটু আগে একটা শব্দ বললেন যে তার মানে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর শির দ্বারা যদি সোজা করে তেমন একটা, কিন্তু তার শির দ্বারা আসলে কতটা এই আমেরিকান চাপের মুখে কিংবা চীনের ইস্যুতে তিনি সোজা রাখতে পারলেন? তিনি তো তার শির দ্বারার জন্য কি হুমকি হয়ে উঠেছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পু, নয়তো তাকে কেন তিনি ধরে রাখতে পারলেন না? না না, শাহাবুদ্দিন চুপ্পু মোটেই তারেক সাহেবের জন্য কোনো থ্রেট ছিলেন না। শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর কারণটা কি জানেন? এটা আমেরিকানদের খেলা। কেন? আমেরিকানরা দেখছে কি তারেককে আমরা না করলাম, আমেরিকা চীনের সাথে বেশি মাখামাখি করো না, আর সে চীনে গিয়ে এত বড় বড় ডিল করে আসলো, সে এখানে উপকূলবর্তী অঞ্চলে এতগুলি চাইনিজ প্রজেক্ট সে করবে। তো এই জায়গাতে আমেরিকানরা দেখছে যে উই কান্ট ট্রাস্ট তারেক, দিস ম্যান ইজ গেটিং টু বিগ ফর হিজ বুটস। তাই জন্য তার মাথার উপরে একটা রাষ্ট্রপতি বসাতে হবে, যেই রাষ্ট্রপতিকে তারা কন্ট্রোল করতে পারে। কারণ চুপ্পু সাহেব আমেরিকানদের খেলা খেলবেন না। চুপ্পু সাহেব নিজের টিকে থাকার জন্য তারেকের সাথে একটা বোঝাপড়ায় গেছেন, হ্যাঁ। কিন্তু আমরা সবাই জানি যে ইউনুসের সাথে তার মোটেই ভালো সম্পর্ক ছিল না। তো এই ইউনুসকে আনার যে পরিকল্পনাটা একেবারে তড়িঘড়ি করে আমেরিকানদের, সেটার কারণটা যে আমেরিকানরা আর তারেককে ভরসা করতে পারছে না এবং এত চাপ দিয়েছে। আর তারেকের বোধহয় এরকম একটা খেলা হতে পারে যে আমি চীনাদের থেকে বড় বড় প্রকল্প আনবো, আমাদের এখানে উন্নয়ন প্রকল্প করতে হবে। কিন্তু তারেককে তো সবসময় জবাব দিতে হয় যে শেখ হাসিনা এত উন্নয়ন করেছে, তুমি কি করছো কম্পারেটিভলি, বিকজ হি ইজ অলসো এন ইলেক্টেড প্রাইম মিনিস্টার। এই জায়গাতে তারেক বোধহয় খানিকটা আমেরিকানদের ঠান্ডা করার জন্য ভাবলো, আচ্ছা ঠিক আছে ভাই, আমি চুপ্পু সাহেবকে সরাই। এখন যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে না, যে তার মানে আমেরিকানরা তো, তার মানে চুপ্পু যদি তারেক রহমানের জন্য থ্রেট না হয়, হুমকি না হয়, তার মানে আপনার কথা অনুযায়ী যে মার্কিন যে প্রক্রিয়াগুলো এবং ডক্টর ইউনূসের যে ভেতরকার খেলাধুলা, ইউনূসের জন্য পরোক্ষ বড় হুমকি হয়েছিলেন কি এই চুপ্পু, হ্যাঁ তেমনটা বিষয়? চুপ্পু যতক্ষণ দেখুন ইউনুস, আমি আজকে না, আমি বহুকাল ধরে বলে আসছি এটা, সেই ইন্টারিম গভর্নমেন্ট যখন হয়েছিল তখন থেকে, যে ইউনুসের আলটিমেট টার্গেট হচ্ছে উনি প্রেসিডেন্ট হবেন। প্রেসিডেন্ট হলে হি উইল গেট ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন। উনি যে 2 নম্বরই বা 24 নম্বরই যে কাজগুলি করেছেন, অবভিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, করাপশন, এগুলির থেকে উনি রেহাই পেয়ে যাবেন। কিন্তু উনি একবার রাষ্ট্রপতি হয়ে গেলে ওনার বিরুদ্ধে আর কোন রকম মামলা মোকদ্দমা কিছু করা যাবে না। এটা ওনার অনেক দিনের অভিলাষা। আর আমেরিকানদের সাথে এই জায়গাটা মিলে যাচ্ছে কেন? আমেরিকানরা দেখছে এই লোকটাকে এখানে যদি আমরা রাষ্ট্রপতি করতে পারি,
আর ওদের আরেকটা লোক তারেকের সরকারের ভেতরে আছে খলিলুর রহমান, বিদেশ মন্ত্রী। তাহলে একজন তারেকের মন্ত্রিসভার ভেতরে আছে আর আরেকজন তারেকের মাথার উপরে আমরা বসিয়ে দিলাম। হ্যাঁ, কারণ প্রেসিডেন্টের আপনি জানেন বাংলাদেশের সংবিধানে ইমার্জেন্সি পাওয়ার ইত্যাদি আছে, অর্থাৎ তারেক যদি আছে। বেশি আমেরিকানদের অপছন্দের কাজকর্ম করে ওরা ইউনুসকে দিয়ে তারেককে টাইট দিতে পারে, ইমার্জেন্সি পাওয়ার ব্যবহার করে ইউনুস অনেক খেলাধুলা করতে পারে। এটা মূলত একটা আমেরিকান খেলা এবং চীনকে ব্লক করার জন্য। এখন চীন আমরা দেখতে হবে যে চীন কি করে, কিন্তু চীন অলরেডি বলে দিয়েছে যে এই যে করিডোর এটা আমরা এক্সটেনশনের কাজ শুরু করে দিয়েছি। এখন চীন কতটা তারেক সাহেবকে কিভাবে মানে মানে কিভাবে তারেক সাহেবের কাজে আসতে পারে এই আমেরিকানদের এই অ্যাগ্রেসিভ মুভস এর বিরুদ্ধে, মানে মোট কথা এখানে একটা একসময় যেটা সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার যে সেই কোল্ড ওয়ারটা হট ওয়ারে পরিণত হয়েছিল আফগানিস্তান পাকিস্তানের ওই অঞ্চলে, এখন এই ধরনের একটা মানে যুদ্ধের কালো মেঘ এই অঞ্চলের উপর ঘুরছে, সরাসরি না কিন্তু হলেও। যদি তারেক রহমান এখন এই 1-2 সপ্তাহের মধ্যেই হয়তো রাষ্ট্রপতি নিয়োগ করে ফেলবেন, তো সেটা যদি বা তিনি একেবারেই বিএনপির কেউ করেন, সেটাও কি আমেরিকান স্বার্থ সেই রাষ্ট্রপতি কতটা দেখবেন, তাতে কি হতে পারে? না, বিএনপির মধ্যে যেসব সিনিয়র নেতাদের কথা আমি শুনছি, আমারও তো বিএনপিতে কিছু লোকজন আছে, জি, বন্ধু জি, বান্ধব আছে, আমি যা শুনছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা মঈন খান এই ধরনের সিনিয়র কোনো লিডার, হ্যাঁ, যাদের অভিজ্ঞতা সম্পন্ন, এরকম কাউকে তারেক সাহেব রাষ্ট্রপতি করতে চাইছেন। কারণ তারেক সাহেব সবসময় চাইবে রাষ্ট্রপতি তার লোক, যাতে তার জন্য কোনো রকম থ্রেট না হয়। হ্যাঁ, ন্যাচারালি সেই জায়গাটাতে আমেরিকানরা চাপ দিয়ে যদি ইউনুসকে বসায়, তারেক সাহেবের তো রাত্রের ঘুম নষ্ট হয়ে যাবে। কেন ইউনুসকে কারো পক্ষে বিশ্বাস করা সম্ভব না। ইউনুস নিজের খেলাধুলা, উনি নিজের ওই মাস্টার মাইন্ড অমুক তমুক, মানে ও তো আমেরিকার লোক না, ও আমেরিকার স্বার্থ দেবে। ওর নামে বাংলাদেশি, ও বেসিক্যালি আমেরিকার একটা 5 স্টার দালাল, এছাড়া তো কিছু না। হ্যাঁ, ওর যত নাম ডাক আপনারা শোনেন, হি ইজ এ ভেরি অ্যাভারেজ একাডেমিক, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু পিএইচডি কোথায় করেছে, আমেরিকার কোন জায়গায় গিয়ে করেছে আপনি খোঁজ নিয়ে দেখুন। হ্যাঁ, এমন কিছু বড় জায়গায় মানে না, ওকে আমেরিকানরা অনেকদিন ধরে বিল্ড আপ করছে। ইটস এ লং টার্ম প্রজেক্ট। ওই অ্যাসেট অফ ইনফ্লুয়েন্স বলে এটাকে ইন্টেলিজেন্সের ভাষায়। এই জিনিস আমেরিকানরা ওকে বিল্ড আপ করেছে, তো আজকে তাকে কাজে লাগবে। আর ও যদি ক্ষমতায় থাকতে পারে আর টাকা পয়সা করতে পারে, আর অন্য এই বয়সে উনি যেগুলি চান টান, ওনার তো অনেক ব্যাপার ট্যাপার আছে, সেগুলি আবার নাই বললাম আপনার অনুষ্ঠানে। মানুষ বোঝে, জি, বাংলাদেশের মানুষ সব খবর রাখে, ওনার এই বয়সে অনেক অনেক মানে ইচ্ছের তো শেষ নেই। তো যাই হোক, এগুলি উনি করতে পারলে উনি খুশি। আর আমেরিকানরা ওকে দিয়ে যা করাতে চায় সেটা করতে পারলে, তারেক সাহেব ইউনুসকে ব্লক করার চেষ্টা করবে, তখন আবার কোন রকম কম্প্রোমাইজ ক্যান্ডিডেট মাঝখানে চলে আসে কিনা, যাকে আমেরিকানরাও খানিকটা ভরসা করে। মানে এখানে এই রাষ্ট্রপতি ব্যাপারটা নিয়ে একটা বেশ পাঞ্জা কষাকষি হবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। শেষ জি, পর্যন্ত কি দাঁড়াবে এটা অনেকটা নির্ভর করে তারেক সাহেবের উপর। তারেক সাহেব জি, যদি সাহস করে বলে যে আমি ওই আমেরিকান না, আমি যেটা করার সেটা করব। আর এখানে জানেন তো অনেক নতুন খেলাধুলো হচ্ছে তারেক সাহেবকে অন্যদিকে তার অ্যাটেনশন ঘোরানোর জন্য। এখন দেখুন, তারেক সাহেব বাংলাদেশ এর আগেও চেয়েছে ব্রিক্স এর সদস্য হবে। ব্রিক্স একটা বিরাট বড় মাল্টিল্যাটারাল ফোরাম, যার সদস্য হচ্ছে রাশিয়া, চীন, ইন্ডিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা। ব্রাজিল লাতিন আমেরিকার সব থেকে বড় ইকোনমি, সাউথ আফ্রিকা আফ্রিকার সব থেকে বড় ইকোনমি, ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার 1 নম্বর ইকোনমি, এশিয়ার 2 নম্বর, চীন এশিয়া শুধু না পৃথিবীর আজকে সেকেন্ড বিগেস্ট ইকোনমি, আর রাশিয়া কত বড় পাওয়ার আমরা সবাই জানি। এত বড় একটা গ্রুপ, এর মধ্যে বাংলাদেশও সামিল হতে চাইছে। ইন্ডিয়া এইবার ব্রিক্স এর চেয়ারপারসন। এই ব্রিক্স এর সামিট সেপ্টেম্বর মাসের 11-12 তারিখ ইন্ডিয়াতে হবে। ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে ইনভাইট করেছে। আমেরিকানরা এখানে বাধা দেওয়ার চেষ্টা করলেও করতে পারে, কেন আমেরিকানরা জানে যে একবার যদি তারেক সাহেব বাংলাদেশকে নিয়ে ব্রিক্স এর ভিতরে চলে আসেন এবং ব্রিক্স এর সদস্য হয়ে যান, তখন উনি আমেরিকার প্রভাব বলয়ের বাইরে এই রাশিয়া, চায়না, ইন্ডিয়া এরকম একটা জায়গাতে উনি এসে হাজির হবেন, যেখানে ওনার পক্ষে ওনার স্ট্র্যাটেজিক অটোনমিটা বাংলাদেশের হয়ে অ্যাসার্ট করার একটা অল্টারনেটিভ থাকবে, একটা জায়গা থাকবে। আমেরিকানরা তো সেটা চায় না। আমেরিকানরা সেটা চায় না বলে আপনি দেখুন ভেনিজুয়েলাতে তারা কি করলো।
আসল ব্যাপার তো তেল, গিয়ে রাষ্ট্রপতিকে কিডন্যাপ করে নিয়ে চলে আসলো। আজকে পুরো ভেনিজুয়েলা, যেটা ওয়ার্ল্ডের সব থেকে বড় তেলের জায়গা, হ্যাঁ, অলমোস্ট 21% অফ দ্য গ্লোবাল হাইড্রোকার্বন রিসোর্সেস উইথ ভেনিজুয়েলা, তারপরে ইরান, তারপরেই দেখুন ওরা ইরানকে আক্রমণ করছে। পুরোটা তেলের ব্যাপার, তেলের কন্ট্রোল। তো যেহেতু মাদুরো আমেরিকার দালালি করছিল না, মাদুরোকে কিডন্যাপ করে এনে তাকে আমেরিকার একটা জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে এখানে, এগুলি হয়তো বাংলাদেশে ওইভাবে করতে পারবে না, কিন্তু যদি শেখ হাসিনার সরকার তারা গোলমাল করে ফেলতে পারে, তো তারেক সাহেবেরও সরকার ওইরকম একটা গোলমাল করে ফেলতেই পারে। আর আমেরিকার দালালরা, ইউনুসের চেলা চামুন্ডারা তো বসে আছে, ওই যে এনসিপি, ওই এনসিপি তো ইউনুসের তৈরি করা একটা দল। তো আমেরিকানরা ওখানে দানা, ওই হিন্দিতে বলেন না দানা ডালতা হয়, তো আমেরিকানরা এদের পোষে টোষে। এখন দেখুন একটা মজার ব্যাপার, যে এই আমেরিকানরা ওখানে গিয়ে রাষ্ট্রপতিকে সরিয়ে এখানে চাপাচাপি করছে, হস্তক্ষেপ করছে সরাসরি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে। এই সময়টা আপনি লক্ষ্য করে দেখুন, জায়গায় জায়গায় এনসিপি আর বিএনপির মারামারি হচ্ছে। কেন হচ্ছে? ন্যাচারালি, মানে আপনার ওপরে মানে ইন্টারন্যাশনাল একটা লড়াই এখানে চলছে, একটা সুপার পাওয়ার রাইভালরি এখানে বাংলাদেশকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে। তার প্রতিফলন তো বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হবে। অর্থাৎ বড় শক্তির যারা এখানকার লোকাল লেভেলে যারা পেয়াদা বলুন, বরকন্দাজ বলুন, তারা আবার নিজেদের মধ্যে মারামারি করছে। তো বাংলাদেশের জন্য সময়টা খুব খারাপ। বাংলাদেশের মানে বাংলাদেশ ঠিক পাকিস্তানের 70-80 দশকে যেভাবে আফগানিস্তানের গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছিল, বাংলাদেশও যদি খুব বলিষ্ঠভাবে এখানে রুখতে না পারে, তাহলে মায়ানমারের এই যে ক্রমবর্ধমান গৃহযুদ্ধে বাংলাদেশও ইট উইল বি সাকটিং, একেবারে টেনে ওই জায়গার মধ্যে জড়িয়ে পড়বে, এবং এটা বাংলাদেশের জন্য মোটেই ভালো হবে না। আমরা তার সেটি জন্য আশাও করি না যে বাংলাদেশে এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হোক। আমি শেষ করব, আপনার আর্টিকেলটার একদম শেষ করেছেন আপনি কি দিয়ে? কোন বিষয়টিকে আপনি চুম্বক আকারে শেষে নিয়ে আসলেন? না, আমি শেষ করেছি এটা বলেই যে এখানে ভারতের ভূমিকাটা কি, ভারতের ইকুয়েশনটা কি। ভারত যেমন একদিকে চায় না যে চীনের প্রভাব খুব বেড়ে যাবে, যেহেতু আমাদের সাথে চীনের একটা ঐতিহাসিক একটা দ্বন্দ্ব রয়েছে, হিমালয় পর্বতে আমাদের প্রায় যুদ্ধ টুদ্ধ হয়েছে। কিন্তু ইদানিং আপনি লক্ষ্য করবেন যে ভারত কিন্তু চীনের সাথে একটা বোঝাপড়ার দিকে যাচ্ছে। আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি কয়েকবার চীনে গেছেন, চীনেরও বিদেশ মন্ত্রী ইন্ডিয়াতে এসছেন। ইনফ্যাক্ট তারেক সাহেব যখন চীনে ছিলেন, ওদের বিদেশ মন্ত্রী ওয়াং ই দিল্লিতে ছিল। তো চীনের সাথে একটা বোঝাপড়া করে, মানে ইন্ডিয়ার এখানে খেলাটা হচ্ছে যে চীন আর আমেরিকার মধ্যে একটা ব্যালেন্সিং করে আলটিমেটলি কোনোভাবে এই দুই বৃহৎ শক্তির একটা মানে মানে প্রভাব থেকে, বা রাহু মুক্ত যেটাকে আমরা বলি আর কি, এই অঞ্চল দক্ষিণ এশিয়া, এই বৃহৎ শক্তির এখানে পাঞ্জা কষাকষির থেকে রাহু মুক্ত যাতে হতে পারে, এটাই ইন্ডিয়ান ডিপ্লোমেসির খেলা। এখন ইন্ডিয়া এটা কতটা সাকসেসফুলি খেলবে সেটা দেখার বিষয়। আর বাংলাদেশের যেটা হওয়া উচিত, বাংলাদেশের নিজের স্বার্থ রক্ষা করে এই বড় শক্তিদের একটা প্লেইং গ্রাউন্ডে বাংলাদেশ পরিণত হবে, এটা বাংলাদেশের জন্য ভালো না। বাংলাদেশকেও ভারত যেমন নিজের স্ট্র্যাটেজিক অটোনমি অ্যাসার্ট করে, আমাদের সাথে আমেরিকা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স থাকা সত্ত্বেও মায়ানমার সিভিল ওয়ারে আমেরিকাকে রাস্তা আমরা করে দিই, এই জন্য তো তারা বাংলাদেশকে চাইছে। ইনফ্যাক্ট মায়ানমারে আমেরিকার যে ম্যাথিউ ভ্যান ডাই, যে সিআইএ এর লোক ওখানে ট্রেনিং করাচ্ছিল গেরিলাতে, সে যখন ভারতের ভূখণ্ড দিয়ে ফিরে এই দেশ দিয়ে আবার আমেরিকাতে ফেরার চেষ্টা করেছে, তাকে গ্রেফতার করেছে ভারত, এবং অনেক আমেরিকান চাপ সত্ত্বেও তাকে ছাড়া হয়নি, সে এখনো দিল্লিতে জেলে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমেরিকানরা আমাদের প্রচুর চাপ দিয়েছে, এবং এত চাপ দিয়েছে যে সেই চাপটা বাড়িয়েছে কি হবে, যে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি নাকি ওই আমেরিকাতে কোন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে মারার চেষ্টা করছিল, ওইখানে একটা কেস তৈরি করছে, তার সমন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের নামে সার্ভ করা হয়েছে। এগুলি হচ্ছে প্রেশার ট্যাকটিক, যে তুমি আমার লোককে ধরেছো, না ছাড়লে আমি তোমাদের লোকজনের নামে মামলা। তো ভারত তার স্ট্র্যাটেজিক অটোনমি এখানে রক্ষা করছে। এটাই বাঞ্ছনীয় যে বাংলাদেশ খুব দৃঢ়ভাবে, তারেক সাহেব হি ইজ এন ইলেক্টেড প্রাইম মিনিস্টার, উনি তো মুখে বলেন আমার পলিসি বাংলাদেশ ফার্স্ট, ওই বাংলাদেশ ফার্স্টটাতে যাতে উনি টিকে থাকেন।
উনি নিজের স্ট্র্যাটেজিক অটোনমিটা যাতে কম্প্রোমাইজ না করেন, কেন ওনাকে উল্টো পাল্টা বোঝানোর লোক অনেক আছে, ওনার মন্ত্রিসভার ভিতরেই আমেরিকানদের সেট করার লোক আছে, আপনি জানেন কার কথা আমি বলছি। জি, জি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ শুনছিলেন ভারতের প্রখ্যাত সাংবাদিক সুবীর ভৌমিক। তিনি তার একটি আর্টিকেল দি ফেডারেলে প্রকাশ পেয়েছে এবং সেটাকে ধরে আমরা অন্য বিষয়গুলো এবং সর্বশেষ কি অবস্থা বাংলাদেশের হতে পারে, বাংলাদেশ কোন পরিস্থিতি বা কোন জালের মধ্যে পড়ে গেছে সেটি নিয়ে বিশদ বিশ্লেষণ করলেন। অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ